গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জনকে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক রেল অবরোধ, আশপাশে ভয়াবহ যানজট ভোগান্তি। তুমি বাসিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। আমরা তিতুমিরকে সাত কলেজের সাথে দেখতে চাই না। এই যে অনেক মানুষ অসুস্থ আছে, রোগী আছে, অনেক লোক এয়ারপোর্টে যাইব, অথচ এরা 2 ঘন্টা বয়ে থেকে পরে আইটা গেল গা। আশুলিয়া একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার অভিযোগ, পুড়ে গেছে পাশের শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেক্সিমকোর শ্রমিকদের অবস্থান। অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে নানা বিভ্রান্তি ছড়াবে, মন্তব্য ফখরুলের। শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি না করার নির্দেশ কর্মীদের। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এটা নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেল না তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিকে 5 আসামির পক্ষে লড়তে আসা আইনজীবী এহসানুল হক সমাজিকে রাষ্ট্রীয় পদ দেয়া হচ্ছে, তাই আসামি পক্ষের ওকালতনামা প্রত্যাহার করেছেন তিনি। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় 12 আসামিকে, আর নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে আনা হয়। এরপরে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী আনিসুল হক সহ 13 আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। বাকি আসামিদের মধ্যে রয়েছেন ফারুক খান, ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী। আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকি ইলাহি চৌধুরী, 14 দলের শরিক নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকেও। রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি ডক্টর আব্দুর রাজ্জাককে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা প্রমাণস্বরূপ যেন আগামীর দিনে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। তাদের অপরাধের পরিসর এত বেশি যে এসবের তদন্ত প্রতিবেদন তৈরিতেও সময় বেশি লাগছে। জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন তৈরিতে 2 মাস সময় চেয়েছিল প্রসিকিউশন, 1 মাস সময় মঞ্জুর করেছেন আদালত। চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য আদালতকে জানানো হয়েছে। হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে। আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। তিতুমির কলেজকে ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি করার দাবিতে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা তারা আজ মহাসড়ক অবরোধ করে রেখেছিল এবং সেটি খুব সম্ভবত তুলে নিয়েছে। আমাদের সহকর্মী তাজনুল ইসলাম মহাখালীতেই আছেন, আমরা তার মাধ্যমে জানবার চেষ্টা করব 11টা থেকে যে এই বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ করে রেখেছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা, সেটি কি তুলে নিয়েছে? এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন।
দেখুন ওই 5 ঘন্টা পর কিন্তু এই মুহূর্তে যেই সড়ক অর্থাৎ মহাখালী রেলগেট প্রথমে অবরোধ করা হয়েছিল সেই সড়কে এখন গাড়ি চলতে শুরু করেছে। অর্থাৎ সেই 5 ঘন্টার যেই অবরোধের যেটি এতক্ষণ ধরে চলেছিল সেটি তুলে নিয়ে তারা অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা ক্যাম্পাসের দিকে অর্থাৎ তাদের যে কলেজ ক্যাম্পাস রয়েছে মহাখালীতে সেই ক্যাম্পাসে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তারা আসলে এখান থেকে উঠে গিয়েছে। তবে এর আগের যেই গেল 1 ঘন্টা সেই 1 ঘন্টা আসলে অনেকগুলো নাটকীয়তার মধ্যে দিয়ে গিয়েছে। শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা কিনা মাইকে বারবার করে বিভিন্ন রকমের তাদের সেই দাবির পক্ষে যে স্লোগানগুলো দিচ্ছিলেন, তারা নানানভাবে বলার চেষ্টা করছিলেন যে দাবির বিষয়ে তাদের সরকারের তরফ থেকে সুস্পষ্ট অবস্থান কিংবা সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আসলে রাস্তা ছাড়বেন না। যদিও সেনাবাহিনীর সদস্য যারা এখানে দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন যাতে করে এই যে জনভোগান্তি গত 5 ঘন্টা ধরে রাস্তার এই চারপাশে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু মহাখালী, সেই জায়গাতে এত হাজার হাজার মানুষের দুর্ভোগ, সেই বিষয়টিকে সামনে রেখে বা সেই বিষয়টিকে মাথায় রেখে যেন রাস্তা ছেড়ে দেওয়া হয় কিংবা অবরোধ তুলে নেওয়া হয় সেটির ব্যাপারে আসলে দফায় দফায় বোঝানোর কিংবা তাদেরকে মানানোর চেষ্টা করছিলেন তারা, কিন্তু কোনোভাবেই তাদেরকে মানানো যাচ্ছিল না। পরবর্তী সময়ে 3:30টার খানিকটা পরে এই তিতুমির কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কয়েকজন শিক্ষক সহ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলেন। সেখানে আসলে উচ্চবাচ্যও হয়েছে, শিক্ষার্থীরা শুরুতেও তার কথা মানতে চাননি। তবে পরবর্তী সময়ে সেনা সদস্যরা যখন আবারও তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ জানায়, পরে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করবেন এবং পরবর্তী সময়ে কি রকমের ঘোষণা আসে সরকারের তরফ থেকে সেই ঘোষণা আসার পরেই কিন্তু তারা পরবর্তী কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। তো মূল বিষয় যেটি হচ্ছে যে সকাল থেকেই এই দাবির পক্ষে তারা আসলে এই বনানী এবং মহাখালীর যে গুরুত্বপূর্ণ যে সড়কটি সেখানে শত শত শিক্ষার্থী একটা দল আমতলী পুলিশ বক্সের সামনে এবং আরেকটি বড় একটি দল এই মহাখালী রেলগেটে কিন্তু অবস্থান নিয়েছিলেন, যার ফলে কিন্তু এই আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বেশ একরকমের জটলা কিংবা যানবাহন থেমে যাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু সকাল থেকেই ছিল। তবে এখন যেহেতু অবরোধ তুলে নেওয়া হয়েছে, তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করবেন। সব মিলে আসলে বলা যায় যে এই যে যানবাহন যেগুলো আটকে ছিল সেগুলো এখন যার যার গন্তব্যে আবারও যেতে পারবে। বৃষ্টি, হ্যাঁ আমরা শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের আরেক সহকর্মী নুনবী সরকারের কাছে যাব, কারণ এই যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধ, এর কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং শিডিউল বিপর্যয়ে পড়েছে কমলাপুর রেল স্টেশন। সেখানেই আছেন আমাদের সহকর্মী নুনবী সরকার। শিডিউল বিপর্যয়ে পড়েছে যেহেতু কমলাপুর রেল স্টেশনের অনেকগুলো রেল যাত্রাই আসলে বিঘ্নিত হয়েছে, যাত্রীদের ভোগান্তি তো চরমে। এ পর্যন্ত কয়টি ট্রেনের শিডিউল বাতিল হলো? আসলে 10-এর বেশি ট্রেনের শিডিউল আমি দেখছি যে এখানে দেওয়া হয়েছে। সকাল 10:30টার পরে ট্রেনও কিন্তু আসেনি এরকম কথা যাত্রীরা এখানে বলছেন। স্টেশন ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে খোঁজ করেছি, বলেছেন যে তিনি মিটিং আছেন, কোথাও গেছেন। তো সব কিছু মিলিয়ে যাত্রীরা আসলে এখানে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা অসুস্থ মানুষ আছেন, ট্রেনে যাতায়াত করেন, ডাক্তার দেখিয়েছেন, তারা ভোগান্তিতে পড়েছেন। একজন যাত্রীর সঙ্গে কথা হলো, তিনি নারী যাত্রী, 5 জন এসেছেন কুমিল্লা থেকে, যাবেন রাজশাহী। তারা এখানে এসে পড়েছেন। দুপুর 2:40-এর দিকে ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেন কখন আসবে তারা কিন্তু জানেন না। তারা ঠিকমতো খেতে পারেননি, তারা প্রার্থনা করতে পারেননি এবং ট্রেন কখন ছাড়বে এটাও জানেন না। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। শিশু যারা আছে, শিশুদের অবস্থা খুবই করুণ, কারণ শিশুরা এই কারণে করুণ বলছি, যারা শিশুর পিতামাতা তাকে কতক্ষণ এখানে বসিয়ে রাখবেন। যদি গন্তব্যে যাওয়া যেত তাহলে হয়তো বা নির্দিষ্ট সময় পৌঁছাতেন, এক ধরনের ব্যবস্থা থাকতো, কিন্তু এরকম বসে থাকবেন, কখন কোন ট্রেন আসবে, কখন গিয়ে নামবেন, এরকম নানা রকমের অনিশ্চয়তা আছে এবং অনেকে বিরক্ত ক্ষুব্ধ হয়ে হয়তো বা সড়কে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানে এবং আমরা দেখেছি নরসিংদী এই দিককার যাত্রীর সংখ্যা, জামালপুরের যাত্রীর সংখ্যা বেশি আছে, কারণ তারা নিয়মিতভাবেই ট্রেনে যাওয়া আসা করেন এবং এই কারণেই তারা এই গন্তব্যটি এই বাহনটি ব্যবহার করেন। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কখন সমাধান হবে? তবে সরকারের উপর এখানকার যারা মানুষ আছেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে এরকম করে যদি ঘন্টার পর ঘন্টা একটা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মতো একটি জায়গায় ট্রেন বন্ধ করে রাখে এবং ট্রেনে হামলা চালায় এবং 250 থেকে 300 মানুষ আহত হয়েছে উপকূল এক্সপ্রেসে এবং সেই 2-1 যাত্রীর সঙ্গে কথা হচ্ছে যারা ওখান থেকে আসছিলেন, সীমাহীন কষ্টের বর্ণনা দিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং আশেপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সব কিছু মিলিয়ে দুর্ভোগ চরমে কমলাপুরে যাত্রীদের।
শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ নুরনবী। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেছেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। দীর্ঘ সময় নিলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও বলেন, বিএনপি ১৫ বছর আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা, তারা স্ট্রাইকার। বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা, তাই ছাত্রদের সাথে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। বিএনপি মহাসচিব বলেছেন, এমন কাজ করা যাবে না যে কারণে দেশ অস্থিরতার দিকে যাবে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার, যেখানে সদস্য হিসেবে আছেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। এছাড়া এই কমিশনে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, নোয়াবের সচিব আখতার হোসেন খান, অ্যাটকোর প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। আর এই কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। সাভারের আশুলিয়া একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত শ্রমিকদের বিরুদ্ধে। আগুনে পুড়েছে পাশে শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। স্থানীয়রা জানায়, সকালে অ্যামাজন নেটওয়ার ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বেক্সিমকো কারখানায় কয়েকশো শ্রমিক অ্যামাজন কারখানায় গিয়ে তাদের কাজ বন্ধ রাখতে বলে। এক পর্যায়ে অ্যামাজন ফ্যাক্টরির স্টাফরা বেক্সিমকোর কয়েকজন শ্রমিককে মারধর করে। অভিযোগ, এরপরে বেক্সিমকোর শ্রমিকরা অ্যামাজন কারখানাটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ে পাশের শ্রমিক পল্লীতেও। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আর স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 ঘন্টা আগুন জ্বললেও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় সবকিছুই পুড়ে যায়। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকোর শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়ক এবং এর আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বেতন পরিশোধ না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। আশুলিয়া চক্রবর্তী এলাকায় আমাদের সহকর্মী আছেন হোসাইন আলী বাবু, তিনি অপেক্ষা করছেন। একটু দেখে আসতে চাই সেখানে কি অবস্থা চলছে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি। বাবু, শ্রমিকরা কি বলছেন? বৃষ্টি আসলে গত 3 দিন যাবতেই ঢাকা নবীনগর যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে চক্রবর্তী এলাকায় আসলে বেক্সিমকো কারখানার যে শ্রমিকরা তারা কিন্তু আসলে তারা আন্দোলন করে যাচ্ছে এই 3 দিন যাবত। আসলে এখনো তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে। তারা বলছেন যে আসলে গত অক্টোবর মাসের যে বেতন, সেই বেতন এখনো তারা পায়নি, যার কারণে তারা এই রাস্তায় নেমেছেন। আসলে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ নানা বাহিনী কিন্তু আসলে তাদের সাথে কয়েক দফায় কথা বলছেন। তারা আসলে কোনটাই মারতে রাজিরা। তারা বলছেন তাদের যে বেতন যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে। তার পাশাপাশি আসলে 2টার সময় আসলে বেক্সিমকো ফার্মাসিক্যাল একটি কারখানা রয়েছে, সেই কারখানায় কিন্তু আসলে তারা আগুন দিয়েছে। সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 2টি টিম আসলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আসলে সেই আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। এখানে আসলে যান চলাচল একেবারে গাড়িগুলো আসলে চলছে। আসলে দূরপাল্লার কোনো গাড়ি এখনো পর্যন্ত আমাদের আসলে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে। প্রায় 3 কিলো 4 কিলো জায়গা পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসলে প্রশাসনের লোকজন যারা রয়েছে, আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে কোনোভাবেই তারা বলছে না যে আসলে তাদের যে বেতন, সে বেতন না দেওয়া পর্যন্ত তো আসলে তারা এই রাস্তা ছাড়বে না।
তার পাশাপাশি তারা বলছে যে আসলে আমাদের বাড়ি ভাড়া এবং দোকানের যে বাকি রয়েছে দোকানের যে বাকি রয়েছে সেক্ষেত্রে আসলে বাড়ির মালিক এবং দোকানিরা তাদেরকে চাপ দিচ্ছে, যার কারণে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই বেতনের সমাধান না হবে এবং কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই রাস্তা ছাড়বে না। দৃষ্টি শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ বাবু। বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। 16 ডিসেম্বরে আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করতে পারে এমন কোনো তথ্য নেই বলেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি কথা বলেছেন বিজয় দিবস কোনো দলের না, তাই সরকার ভালোভাবেই বিজয়ের দিনটি উদযাপন করতে চায়। সার্বিক নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে বৈঠকে আলোচনা হয়েছে এবং চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজের সরাসরি পণ্য পরিবহন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারতীয় মিডিয়া এ নিয়ে অনেক কথা বলছে, এই বিষয়টি যাচাই করে দেখে বাংলাদেশি মিডিয়ার ভূমিকা রাখা উচিত। অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোড ম্যাপ প্রকাশ করা উচিত। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন ও বিতর্ক থাকবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডি মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের উপর পর্যবেক্ষণ এই শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়, আর সেখানে সব কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। গবেষণাপত্রে উল্লেখ করা হয় প্রশাসন পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি দেখা গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমূল্য নিয়েও জনগণ সন্তুষ্ট নয়, তবে এসব নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন বাজার সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে। অনেক ক্ষেত্রে ইতিবাচক, অত্যন্ত ইতিবাচক, প্রশংসনীয় এবং বলবো যে রাষ্ট্র সংস্কারের জন্য অত্যন্ত উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অন্য দিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেটা খুবই স্বাভাবিক। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে কর্তৃপক্ষের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরো স্থিতিশীলতার প্রয়োজন।